আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ রেওয়া মিল নিয়ে আলোচনা করব। তো নবম অধ্যায়ে রেওয়া মিল নিয়ে আলোচনা করা হয়েছে। এই রেওয়া মিলটা হলো খতিয়ান হিসাবগুলোর যে উদ্বৃত্ত থাকে বা খতিয়ান হিসাবে যে পোস্টিং দেওয়া হয় সেগুলোর নির্ভুলতা যাচাই করার জন্য তৈরি করা হয়। ঠিক আছে? অর্থাৎ খতিয়ানের বা হিসাব সমূহের নির্ভুলতা যাচাই করার জন্য রেওয়া মিল তৈরি করা হয়। এই রেওয়া মিল কে দেখো, খতিয়ানের হিসাবকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডেবিট পক্ষ, আরেকটি হলো ক্রেডিট পক্ষ। এই মোট ডেবিট এবং মোট ক্রেডিট সবসময় সমান হবে। অর্থাৎ খতিয়ান থেকে যে উদ্ধৃতগুলো নিবা, মোট ডেবিট যত টাকা রয়েছে আহ, ঠিক মোট ক্রেডিটও তত টাকাই হবে, এবং ডেবিট ক্রেডিট যদি সমপরিমাণ হয়ে যায় তাহলে তোমার খতিয়ানের পোস্টিংটি ঠিক হয়েছে। আর ডেবিট ক্রেডিট সমান হয়েছে কিনা এটা যে পদ্ধতিতে দেখা হয় সেটি হলো রেওয়া মিল। তাহলে বুঝতে পেরেছো, খতিয়ানে খতিয়ান হিসাবের উদ্বৃত্ত সমূহ ডেবিট ক্রেডিট আহ, দুই পক্ষে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। আর রেওয়া মিল থেকে খতিয়ানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। ঠিক আছে? কিভাবে যাচাই করা যায়? খতিয়ানের যে এই যে ডেবিট এবং ক্রেডিট পক্ষের উদ্বৃত্ত গুলা মোট ডেবিট সমান মোট ক্রেডিট হবে, অর্থাৎ ডেবিট পাশের যোগফল এবং ক্রেডিট পাশের যোগফল সর্বদাই সমান হবে। যদি সমান হয় তাহলে নির্ভুল হিসাব হয়েছে, আর যদি অসমান হয় তাহলে কোথাও ভুল রয়েছে। ঠিক আছে? তাহলে রেওয়া মিলের উদ্দেশ্য, রেওয়া মিল জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা রেওয়া মিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এর মাধ্যমে বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকরণ সহজতর হয়। ঠিক আছে? রেওয়া মিল থাকলে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা খুব সহজ হয়। জাবেদা ও খতিয়ানে ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন এবং সংশোধন করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়া মিল প্রস্তুতের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এরপরে হলো এর মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয়। মানে কি, সময় এবং শ্রম এটা দুইটারই অপচয় রোধ হয়, অর্থাৎ স্বল্প সময় এবং স্বল্প পরিশ্রমে করা যায়, খুব সহজে করা যায়। রেওয়া মিলের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা আসলে এই কথাটার সাথে আমরা পুরাপুরি একমত না। রেওয়া মিল দেখে ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যাবে না। তবে এট এ গ্লান্স যখন আমরা দেখব তখন এইটার সম্পর্কে কি পরিমাণ অ্যাসেট আছে বা কি পরিমাণ রেভিনিউ আছে, কি পরিমাণ এক্সপেন্সেস আছে, এগুলো আমরা ইজিলি একটা ধারণা নিতে পারি। ঠিক আছে? রেওয়া মিল প্রস্তুত প্রণালী ও ছকের নমুনা। রেওয়া মিল জাবেদা তৈরি করার মতো মোট 5 কলামের করতে হয়, এবং জাবেদার মতোই অনেকটা কলামটি দেখা হয়। তো জাবেদার প্রথম যে কলামটা সেটি তারিখ থাকে, আর এখানে প্রথম কলাম থাকবে ক্রমিক নং। তারপরে হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই 5টি কলাম হবে। মোট কয়টি কলাম হবে? 5টি। এক হলো ক্রমিক নং, দুই হলো হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সর্বদা খতিয়ান পৃষ্ঠা তোমাদের প্র্যাকটিসের সময় ফাঁকা থাকে, বাট যখন তোমরা এটাকে একবারে প্র্যাকটিক্যালি করবা, কোনো প্রতিষ্ঠানে জব করে বা কোনো ইয়াতে করো খতিয়ান পৃষ্ঠা, তখন খতিয়ান পৃষ্ঠার নাম্বারগুলো লিখতে হয়। অর্থাৎ এই খতিয়ানের এমক পৃষ্ঠায় এই যে হিসাবটি রয়েছে এটা লিখতে হয়। ঠিক আছে? তাহলে ক্রমিক নঙে 1 2 3 4 5 6 7 8 9 এরকম সিরিয়াল দিতে হবে। হিসাবের শিরোনামে যেমন মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব, এই জিনিসগুলো দিতে হবে যেগুলো আমরা ওই যে খতিয়ানের হিসাবের শিরোনামে দেই, সেই হিসাবগুলোই আসবে এখানে। হ্যাঁ, খতিয়ান পৃষ্ঠা এখানে লিখতে হয়। ডেবিট উদ্বৃত্ত, এই যে রেওয়া মিলের যে আইটেমগুলো ডেবিটে আসবে সেগুলো ডেবিটে বসাবো, এবং যে আইটেমগুলো ক্রেডিটে যাবে সেগুলো ক্রেডিট উদ্বৃত্ত বসাবো। ঠিক আছে? তাহলে রেওয়া মিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়সমূহ, কিছু বিবেচ্য বিষয় রয়েছে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো দেখতে হয়। হ্যাঁ, সেগুলো কি? প্রথমত হলো প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য, এই দুইটাই রেওয়া মিলে যায়। বাট এই দুইটার মধ্যে একটা মিসিং করতে হবে, দুইটাই রেওয়া মিলে যাবে না, এই দুইটা একসাথে রেওয়া মিলে যাবে না। যদি প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী মজুত পণ্য উভয়ই দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে।
রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা যাবে না। প্রারম্ভিক মজুত পণ্য নিতে হবে, সমাপনী মজুত পণ্য নেওয়া যাবে না। ঠিক আছে? কারণ তোমাদের অহরহ প্রশ্ন পাবে এই নবম অধ্যায় থেকে অহরহ প্রশ্ন পাবে যে কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো, বা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না যে দফাগুলো সেগুলো পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে? এরকম হতে পারে। তাইলে কি প্রারম্ভিক এবং সমাপনী মজুত পণ্য দুটি যদি থাকে তাহলে এর মধ্যে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। তবে হ্যাঁ, অনেক সময় সমাপনী মজুত পণ্যই অন্তর্ভুক্ত হয়, প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না। এটা একটা বিকল্প ইউনিক একটা আইটেম রয়েছে। এটা কখন হয়? যখন প্রশ্নে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত দ্রব্যের ব্যয় দেওয়া থাকে তখন প্রারম্ভিক মজুত পণ্য হবে না, কিন্তু সমাপনী মজুত পণ্য হবে। ঠিক আছে? যখন সমন্বিত ক্রয় অথবা বিক্রিত দ্রব্যের ব্যয় এইটা যখন রেওয়া মিলে দেওয়া থাকবে তখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। আর এইটা যদি না দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এই আইটেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, এরপরে দেখো আরো কিছু আইটেম থাকে যেমন প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা। এগুলো রেওয়া মিলে আসে না। এগুলো সবসময় সমাপনী হাতে নগদ এবং সমাপনী ব্যাংক জমার উদ্ধৃত্ত দ্বারাই করতে হয়। প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা এগুলো আসবে না। এখন প্রারম্ভিক কিভাবে বুঝবা বলো তো? এটা কি নতুন করে আবার বলতে হবে? প্রারম্ভিক মানে বছরের শুরুতে, বাক্য হিসাবের শুরুতে। তাহলে যেমন হাতে নগদ ব্র্যাকেটে দেওয়া আছে ১/১/২০২৫ এরকম। তার মানে কি জানুয়ারি ২০২৫ সালে জানুয়ারি মাসের ১ তারিখে ২০২৫ সালের প্রথম দিন, তাহলে এটা প্রারম্ভিক। আবার দেওয়া আছে হাতে নগদ ৩১/১২/২০২৫, তার মানে কি ২০২৫ সালের একদম ডিসেম্বরের ৩১ তারিখে, বছরের শেষের দিন, তাইলে এটি সমাপনী। তাহলে প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। ৩ নাম্বার বিবেচ্য বিষয় হলো সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এগুলো চাইলে আমরা নিচে টিকা হিসেবে দেখাতে পারি, বাট রেওয়া মিলে সরাসরি লিখব না। সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ দুটোই লেখা যাবে না। তারপরে দেখো আরো কিছু আইটেম রয়েছে, যেমন কিছু হিসাব রয়েছে কমিশন হিসাব। কমিশনটা কি? প্রাপ্ত না প্রদত্ত? তারপরে হলো ভাড়া হিসাব, ভাড়া প্রাপ্তি না প্রদত্ত? ঠিক আছে? এই জিনিসগুলো যদি থাকে তাহলে এগুলো মানে প্রাপ্তি না প্রদান এদের কোনো কিছু উল্লেখ নাই, ইউনিক আইটেমটাই দেওয়া আছে, তাহলে সেটাকে প্রদত্ত ধরতে হবে সবসময়। যেমন ভাড়া দেওয়া আছে, তাহলে শুধু ভাড়া দেওয়া আছে, এটা প্রাপ্ত ভাড়া না প্রদত্ত ভাড়া এটা উল্লেখ নাই, তাহলে প্রদত্ত ভাড়াই হবে। তারপরে বাট্টা দেওয়া আছে, এটা প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা উল্লেখ নাই, তাহলে প্রদত্ত বাট্টাই ধরতে হবে। কমিশন দেওয়া আছে, কমিশন কি? এটা প্রাপ্ত কমিশন না প্রদত্ত কমিশন এটা উল্লেখ নাই, তাহলে প্রদত্ত কমিশনে ধরতে হবে। সুদ, সুদ কি প্রাপ্ত না প্রদত্ত এটা উল্লেখ নাই, তার মানে প্রদত্তই ধরতে হবে। তার মানে কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে এটা প্রদত্তই হবে। হ্যাঁ, বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে দেনাদার হিসাব ধরে ডেবিট করতে হয়। বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে দেনাদার ধরে ডেবিট করতে হয়। ঠিক আছে? বিক্রয় খতিয়ানের যে উদ্বৃত্তটা থাকে সেটাকে দেনাদার ধরতে হবে। এইটা আসলে ইউনিক না, এগুলো আসে না। ক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে পাওনাদার ধরতে হবে, এই জিনিসগুলো বিবেচনা করতে হয়। তারপরে দেখো সাধারণত শিক্ষানবিশ ভাতা একটি ব্যয়, কিন্তু প্রতিষ্ঠান প্রদান করে থাকে বলে ডেবিট করতে হয়, এবং শিক্ষানবিশ সালামি প্রতিষ্ঠান পেয়ে থাকে বলে এটিকে আয় ধরতে হয়। দেখো অনেক সময় শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ সালামি থাকে। তো শিক্ষানবিশ ভাতা হলো ব্যয়, এটা ডেবিটে যাবে। শিক্ষানবিশ সালামি হলো আয়, এটা ক্রেডিটে যাবে। রেওয়া মিল যদি গড়মিল হয় এবং উক্ত গড়মিলের ফলে যদি ক্রেডিট পাস ছোট হয় এবং ক্রেডিট পাসে যদি মূলধন দেওয়া না থাকে তবে উক্ত গড়মিল উদ্বৃত্তকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাবে লেখা যেতে পারে, কারণ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানেই মূলধন থাকে। ঠিক আছে? যদি গড়মিল হয়, ঠিক আছে, গড়মিল যদি হয় মানে ক্রেডিট পাশে কম আছে এবং ক্রেডিট পাশে যদি মূলধন না দেওয়া থাকে তাহলে যত টাকা কম আছে সেটা অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখতে পারি, লেখা যেতে পারে। তবে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা সবসময় ডেবিট পাশে কম থাকুক বা ক্রেডিট পাশে কম থাকুক অনিশ্চিত হিসাব লিখে আমরা সেটাকে মিল করে দেব। এরপরে দেখো আরেকটি বিষয়ে বিবেচনা রয়েছে, সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও যদি রেওয়া মিলে দুই পাশ মিলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য
গড় মিলের পরিমাণকে অনিশ্চিত হিসাব ধরে রেওয়া মিলের উভয় পাশে বা দিক সমান করে দিতে হবে। যদি মানে সবকিছু আমি হিসাব নিকাশ করে দেখলাম এবং সব চেক করে দেখলাম, আপাতত কোনো ভুল ধরা পড়তেছে না, বাট ডেবিট এবং ক্রেডিটের যোগফলও মিলতেছে না, তাহলে যেই পাশে কম আছে সেই পাশে যত টাকা কম থাকবে সেই টাকা অনিশ্চিত হিসাব ধরে আপাতত দুই পাশ মিলাই দিব। তার মানে কি, রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুই পাশ অবশ্যই অবশ্যই মিলাইতে হবে, এটা কিন্তু মিলাইতেই হবে। হ্যাঁ, আর এই মিলবে দেখে এটিকে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটি পদ্ধতি বলা হয়। রেওয়া মিলকে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাপকাঠি বা হাতিয়ার বলা হয়। হ্যাঁ, এরপরে দেখো রেওয়া মিল উদ্বৃত্ত খতিয়ান উদ্বৃত্ত অবলম্বনে রেওয়া মিল প্রস্তুত প্রণালী। তাহলে খতিয়ানের উদ্বৃত্ত কি কি দেখো, কোন হিসাব ডেবিট হবে, কোন হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত নেক্সট পার্টে আরেকটি ক্লাস দেব। তার আগে আমরা আর কিছু জানি যে হিসাব রেওয়া মিলে আসবে না, কি কি আসবে না আমরা কিন্তু বিবেচ্য বিষয়ে দেখে ফেলছি। তারপরেও আরেকবার বলে দিই, সমাপনী মজুত পণ্য প্রথমে। তো সমাপনী মজুত পণ্যও আসতে পারে যদি বিক্রিত পণ্যের সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য আসবে, অন্যথায় সমাপনী মজুত পণ্য আসবে না। এরপরে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, এগুলো রেওয়া মিলে আসবে না। ওকে, যে সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে, রেওয়া মিলে কি কি ভুল ধরা পড়ে, এগুলো কিন্তু এমসিকিউ তো আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এগুলো এমসিকিউ তো আসবে। তাহলে রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, আবার কিছু ভুল আছে ধরা পড়ে না। তো যে সমস্ত ভুল ধরা পড়ে সেগুলো হলো বাদ পড়ার ভুল, লেখার ভুল, টাকার অঙ্কে ভুল, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল, খতিয়ান উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তরে ভুল, রেওয়া মিলে ডেবিট ও ক্রেডিট দিকে যোগফল নির্ণয়ের ভুল, এগুলো হলে ভুল ধরা পড়ে। বাদ পড়ার ভুল, কোনো একটা হিসাব বাদ পড়ে গেছে, তাহলে এটা ধরা পড়বে, যখন আমরা চেক করব তখন ধরা পড়বে। লেখার ভুল, লেখা আছে ৫,১৫০ টাকা, সেখানে ৫,১৫০ টাকা না লিখে আমরা একটা শূন্য কম লিখে ফেলছি। ঠিক আছে, ৫১৫ টাকা লিখেছি, তাহলে এটা চেক করতে গেলে ধরা পড়বে। টাকার অঙ্কে ভুল, টাকার অঙ্কে লেখার সময় ভুল করে ফেলছো, এটা ওই যে লেখার ভুলের মতোই। খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল, দেখো খতিয়ানের উদ্বৃত্তে সাপোজ মনে করো ডেবিট উদ্বৃত্ত হওয়ার কথা ১০,০০০, বাট তুমি ক্যালকুলেশন করে ৮,০০০ বানাইছো বা ১১,০০০ বানাইছো, এরকম হয়ে গেছে। তো এই উদ্বৃত্ত নির্ণয় করার ভুল যদি হয় সেটাও কিন্তু সংশোধন করা যাবে বা ধরা পড়বে। ঠিক আছে, এরপর খতিয়ান উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তরের ভুল, খতিয়ান উদ্বৃত্ত দেওয়া আছে ১০,০০০, বাট স্থানান্তর করতে তুমি ১,০০০ লিখে ফেলছো, এটা স্থানান্তরের একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় ভুল হতে পারে। বা খতিয়ান উদ্বৃত্ত ডেবিট উদ্বৃত্ত আছে, তুমি রেওয়া মিলে ক্রেডিট পাশে বসাই দিয়েছো, এটাও একটা ভুল হতে পারে। ঠিক আছে, এই ভুলগুলো ধরা পড়ে। রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল নির্ণয়ের ভুল, ডেবিট পাশে যোগ করছো, ক্রেডিট পাশে একটা আইটেম বারবার ডাবল করে ধরতেছো, যার কারণে যোগফলটা দুই পাশ মিলে যাচ্ছে না, এরকম হতে পারে। তো এটা গেল রেওয়া মিলে যে ভুলগুলা ধরা পড়ে, কিন্তু রেওয়া মিলে কিছু ভুল আছে যে ভুলগুলা কখনো ধরা পড়ে না। তো এরকম ভুল দুই প্রকার, কত, রেওয়া মিলে দুই প্রকার ভুল আছে যেগুলো কখনো ধরা পড়ে না। এক হলো করণিক ভুল, দুই হলো নীতিগত ভুল। করণিক ভুল, দুই হলো নীতিগত ভুল। করণিক মানে কেরানির ভুল, অর্থাৎ যে এই হিসাবগুলো রাখে তার ভুল। সেটা কোন ধরনের ভুল, কেরানি কোনো একটা হিসাব টোটালি লেখা বাদ দিছে, মানে বাদ পড়ার ভুল এটা। তারপরে কেরানি একটা হিসাব লিখছে ৫,০০০ টাকা লিখতে হবে, বাট ৫,০০০ টাকা না লিখে সে ৫০০ টাকা করে লিখছে, ৫০০ টাকা ডেবিট করছে, ৫০০ টাকা ক্রেডিট করছে, তাহলে এটাও ভুল হতে পারে। বেদাখিলার ভুল, অনেক সময় দাখিলাটাই ভুল দেয়। ঠিক আছে, যেমন ক্রয় হিসাব, আসবাবপত্র ক্রয় করা হলো, সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট দিয়েছে, নগদান হিসাব ক্রেডিট দিয়েছে, বাট হওয়ার কথা হলো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? এটা একটা দাখিলার ভুল। এই ভুল হলেও রেওয়া মিলে সাধারণত মিলে যায়, এগুলো ভুল সহজে ধরা পড়ে না। পরিপূরক ভুল, যেমন একটা ভুলের পরিপ্রেক্ষিতে আরেকটি ভুল সংশোধন হওয়া, অর্থাৎ এক জায়গায় তুমি ৫০০ টাকা ডেবিট পাশে কম লিখেছো, আবার ক্রেডিট পাশে তুমি ৫০০ টাকা ওই পাশে আবার একটা কম লেখা হয়ে গেছে, মানে এই ডেবিট এবং ক্রেডিট দুই পাশে কম সম পরিমাণ কম লেখা হয়েছে, যার কারণে এটি পরিপূরক ভুল। একটা ভুলের কারণে আরেকটি ভুল
সংশোধন হয়ে গেলে এরকম। আর আরেকটি বিষয় হলো নীতিগত ভুল। এই নীতিগত ভুলটাই হলো কি রেওয়া মিলের এই যে মূলধন জাতীয় আয়কে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে কনভার্ট করা বা ভুল করাই হলো নীতিগত ভুল। যেমন আসবাবপত্র ক্রয়, এখানে আসবাবপত্র ক্রয় করলে এটি সম্পদ অর্জিত হয় আর এই সম্পত্তি দীর্ঘদিন ব্যবহৃত হয়, যার কারণে দীর্ঘদিন সুবিধা দেয়। আর দীর্ঘদিন সুবিধা দিলে সেটি মূলধন জাতীয় লেনদেন হয়। বাট তুমি যদি জাবেদায় লেখার সময় এটি ক্রয় হিসাব দাও তখন কিন্তু এটি কি হবে, মুনাফা জাতীয় লেনদেন হয়ে যাবে, কারণ ক্রয় একটি নিয়মিত ঘটনা এবং প্রতিনিয়ত ঘটে, এটি মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ মূলধন জাতীয় হওয়ার কথা বাট তুমি মুনাফা জাতীয় করে ফেললা। এই যে মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেনে পোস্টিং দেওয়া এবং মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে পোস্টিং দেওয়াটাই হলো নীতিগত ভুল। তাহলে রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে না সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো করণিক ভুল, আরেকটা হলো নীতিগত ভুল। করণিক ভুল মোট 4 প্রকার। কি? এক হলো বাদ পড়ার ভুল, 2 হলো লেখার ভুল, 3 হলো বেদাখিলার ভুল, 4 হলো পরিপূরক ভুল। ঠিক আছে? এরপরে অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার পদ্ধতি। অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার পদ্ধতি, রেওয়া মিলের ডেবিট ক্রেডিট দিকে যোগফল পুনঃনিরীক্ষা করতে হবে। প্রথম কাজ, খতিয়ানে প্রতিটি হিসাবে যে রেওয়া মিলে তোলা হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে, এটাও ভালো কাজ। হিসাবে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত করলো যথাক্রমে রেওয়া মিলে ডেবিট ও ক্রেডিট দিকে লেখা হয়েছে কিনা তা লিখতে হবে। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত যদি রেওয়া মিলে ক্রেডিট দিকে লেখে তাহলে তো মিলবে না। হ্যাঁ, জাবেদা হতে সকল লেনদেন খতিয়ানে সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট পার্থক্য রাশিটাকে 2 দ্বারা ভাগ করে অতঃপর নির্মিত রাশির কোনো উদ্বৃত্ত থাকলে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এটা হলো একটা টেকনিক্যাল পয়েন্ট। হ্যাঁ, যে ডেবিট এবং ক্রেডিটের যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যকে সবসময় 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করে যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা কোনো উদ্বৃত্তিতে আছে কিনা তখন দেখবা, যে যদি থাকে তাহলে এটা বাদ পড়ছে কিনা এটা দেখতে হবে। ঠিক আছে? তো পূর্ববর্তী বছরের হিসাবে যে সময় চলতি বছরের খতিয়ানের স্থান ঠিকমতো তোলা হয়েছে কিনা তা নিরীক্ষা করতে হবে। তো এই জিনিসগুলো আছে রেওয়া মিল সংশোধন করার পদ্ধতি। এরপরে আরেকটি বিষয় রয়েছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব তোমরা এর আগে আলোচনা করে ফেলছি অলরেডি। অনিশ্চিত হিসাব কোনগুলো? যে রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট সকল পরীক্ষা নিরীক্ষা করার পরেও যদি মানে কোনো ভুল পাওয়া যাচ্ছে না, বাট হিসাবটাকে ক্লোজ করার জন্য অন্তত ডেবিট এবং ক্রেডিট মিল রাখতে হবে, মিল করতে হবে। এই মিল করার জন্য অনিশ্চিত হিসাব দিয়ে ডেবিট ক্রেডিট মিল করতে হবে। ডেবিটে অনিশ্চিত হিসাবটা ডেবিটেও হতে পারে ক্রেডিটেও হতে পারে। যে পাশে কম হবে সেই পাশে যত টাকা কম হবে সেই টাকা লিখে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে দিব। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। তো পরবর্তী ক্লাসে আমরা এই বেসিক আলোচনার দ্বিতীয় পার্টে আমরা রেওয়া মিলের কোন কোন হিসাবগুলো ডেবিট দিকে যাবে, কোন কোন হিসাবগুলো ক্রেডিট দিকে যাবে, এগুলোর আমরা বিস্তারিত আলোচনা করব একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, পরবর্তী ক্লাসটার জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদেরকেও রেফার করবে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।